সারাদিনের কাজের পর শেষ বিকেলের দিকে তুলির চোখ লেগে এসেছিল। হঠাৎই তার ছোট যা এসে তাকে ডেকে তুলল। তরল গলায় বলল, তুমি ঘুমিয়েই থাকো। ওদিকে তোমার বড় অফিস থেকে ফিরে বড় ভাবির ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। ভেতর থেকে কিসব আওয়াজ আসছে, দরজায় কান পাতা যাচ্ছে না। কি বিশ্রী ব্যাপার। তুলি নড়েচড়ে বিছানায় উঠে বসল। শুকনো মুখে বলল, তোমাকে কে বলেছে? এই দেখো, তোমার কথাবার্তা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আমায় কেউ বলতে যাব কেন? নিজের চোখে দেখে এসেছি। তুলি কথার জবাব দিল না। অন্যমনস্ক হয়ে জানালার দিকে বাইরের দিকে তাকালো। দিনের আলো রে এসেছে। পৃথিবীর মতোই কি তার জীবনে রাত নেমে এলো? নববী বলল, আপা তুমি কিছু বলছো না কেন? কি বলবো? তুমি কেমন মেয়ে মানুষ, স্বামী অন্য নারীর ঘরে আর তুমি কিছুই বলবে না? তুমি অল্প হাসল। ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে বলল, আচ্ছা, চল দেখি কোথায় কি হচ্ছে। নববী ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তার মুখ হাসি হাসি, যেন খুব মজার কিছু ঘটতে চলছে। তুলি ধীর পায়ে হেঁটে বড় জায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজা ভেজানো, ভেতর থেকে কোন আওয়াজ আসছে না। তুলি দরজার ওপর হাত রাখতেই আশিক বেরিয়ে এলো। তার শরীর ভেজা, দেখে মনে হচ্ছে সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে। তুলি বলল, আপনি কখন এসেছেন? কখন এসেছি সে খোঁজ নেওয়ার সময় কি তোমার আছে? এভাবে মুখের ওপর দাঁড়িয়ে না থেকে আমার খাওয়ার ব্যবস্থা করো। সারাদিন কাজ করে বাড়ি ফিরেছি, একটু যদি কাণ্ডজ্ঞান থাকে। আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না। তুলি কিছু বলল না। স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরের দিকে হেঁটে চলে গেল। আজকাল তার শরীরটা ভালো যাচ্ছে না। হঠাৎ করে নিজেকে অসহায় এবং খুব ক্লান্ত মনে হয়। চোখের পাতা বন্ধ হয়ে আসে, বিশেষ করে দুপুরের দিকে। তুলি ভাত বেড়ে আশিককে ডাকতে গেল। হালকা গলায় বলল, টেবিলের ওপর সবকিছু সাজিয়ে রেখে এসেছি, আর কিছু লাগলে বললেন। আশিক জবাব দিল না, নিজের কাজ করতে লাগলো। 6 মাস হলো ওদের বিয়ে হয়েছে, অথচ সম্পর্ক দেখলে মনে হয় দুজনে একসাথে কয়েক যুগ কাটিয়ে ফেলেছে। জীবনের শেষ মুহূর্তে গিয়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য ভুল সিদ্ধান্ত ছিল। সংসারের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে। নীরবে দায়িত্ব পালন করা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বিষণ্ণতা বুকে চেপে চুপচাপ সংসারের দায়িত্ব পালন করে যাচ্ছে। সদ্য বিবাহিতদের ক্ষেত্রে এমন বিষণ্ণ ভাব থাকে না। সবসময় হালকা ফুর্তি ভাব কাজ করে। কারণে অকারণে একে অপরের দিকে তাকিয়ে থাকা, হুটহাট হেসে ওঠা, কিছু ভালো মুহূর্ত কাটানো। তুলির জীবনে এমন সময় আসেনি। বিয়ের পর থেকে মনমরা হয়ে ঘরের কোণায় পড়ে আছে। স্বামীর প্রতি ভালোবাসা জন্মালেও তা প্রকাশের সুযোগ হয়নি। বিয়েটা পারিবারিকভাবে দেখাশোনা করেই হয়েছিল। মফস্বলে মেয়েদের বয়স 20 পেরলেই তাদের বুড়ি মনে করা হয়। লোকজন বাঁকা চোখে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে। বাবা মা মেয়ে বিয়ে দেওয়ার জন্য হন্যে হয়ে সুপাত্রের সন্ধানে ছুটে বেড়ায়। ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলে সোনার হরিণ মনে করে লুফে নিতে চায়। তুলির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সেদিন ছিল শুক্রবার। ছোট মামি তার মাকে কল দিয়ে বলল, আপা, মেয়ে তো বড় হইছে। আমার দূরসম্পর্কের এক ভাই আছে, সরকারি চাকরি করে, ফ্যামিলিও খুব ভালো। ছেলের বাবা স্কুলের শিক্ষক। 3 ভাই, বাকি 2 ভাই বিয়ে করছে। আমি তাদের তুলির কথা বলেছি। তারা মেয়েটাকে একটু দেখতে চায়। এমনি একটা রেস্তোরাঁয় দেখাশোনা হলো, ছেলে মেয়ের পছন্দ হলে বিয়ের কথা আগানো যাবে। এখন আপনারা মতামত দেন। রেহানা বেগম অমত করলেন না। উৎসাহী গলায় কথাবার্তা চালিয়ে গেলেন। মেয়ের বয়স হয়েছে, একদিন না একদিন বিয়ে দিতেই হবে। এখনই যদি ভালো ছেলে পাওয়া যায় তবে মন্দ কি? শুভ কাজে দেরি করতে নেই। রেস্তোরাঁয় দেখাদেখির এক পর্যায়ে আশিক বলল, মেয়ের সাথে আলাদা কথা বলা যাবে? তখন কেউ অমত করেনি। আশিকের প্রথম কথা ছিল, বড় ভাবি আমার বোনের মতো। আমার কিন্তু কোন বোন নেই। আমার মা আর বড় ভাবি হচ্ছে আমার সবকিছু। আপনি আমায় কিছু বললে হয়তো আমি কষ্ট পাবো না বা ওইভাবে কিছু মনে করব না।
তবে তাদের কিছু বললে তারা খুব কষ্ট পাবে। আমি চাই না ওরা কোন কষ্ট পাক। বুঝতে পারছেন? তুলি অবাক হয়নি। বিস্মিত চোখে কিছুক্ষণ মাটির দিকে তাকিয়েছিল। তবু ভালো। ছেলেটা সোজাসাপটা কথা বলতে পারে। নিজের অবস্থান পরিষ্কার করার যোগ্যতাটুকুও সবার থাকে না। আশিকের ছিল। সে প্রশংসার দাবিদার। মজার ব্যাপার হচ্ছে তুলির অতিরক্ষণশীল মা এরও এই কথার ব্যাপারে কোন দ্বিমত ছিল না। উল্টো তিনি বললেন, ছোট থেকে ভাবির কাছে মানুষ হয়েছে তো তাই অমন বলে। তুই কিছু মনে করিস না। বিয়ের পর থেকেই দেবর ভাবির সম্পর্কের ঘনিষ্ঠতা নজরে পড়েছে। দীর্ঘ সময় গল্পগুজব, কারণে অকারণে হেসে ওঠা, কোন কিছুই তার নজর এড়ায়নি। দেখেও না দেখার ভাব করে গেছে। যেখানে নিজের বাবা মা বোঝা মনে করে সেখানে অন্যের প্রতি প্রত্যাশা জন্মায় না। তুলি ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে আকাশের দিকে তাকালো। সূর্য ডুবে গেছে, ধরণীতে আঁধার ঘনীভূত হচ্ছে। পশ্চিম আকাশে সন্ধ্যাতারা ফুটেছে। অপূর্ব লাগছে তারাটাকে। জাহানারা বললেন, এভাবে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? তিনি সম্পর্কে তুলির শাশুড়ি। সরল সোজা ধরনের মেয়ে মানুষ। তুলি বলল, না মা, এমনিতেই ভালো লাগছে না। আপনার কি কিছু লাগবে? আমার কিছু লাগবে না। ছেলেগুলোর বায়নায় নাশতার আয়োজন করেছিলাম। ভাবলাম তোমাকেও ডেকে নিই। মেঝেতে শীতলপাটি বিছানো হয়েছে। জাহানারা নাশতার অনেক আয়োজন করেছেন। পনিরের সমুচা ছাড়াও ডালের বড়া বানিয়েছেন। আলুর চপ তৈরি হয়েছে। একটা বাটিতে পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো কুচি করে কেটে রাখা হয়েছে। সেসব দিয়ে মুড়ি মাখা হবে। আশিক হাসি হাসি মুখ করে রজনীর পাশে বসে আছে। বেশিরভাগ সময়ই তাকে বড় ভাবির কাছে বসতে দেখা যায়। এই নিয়ে বাড়ির কারোর কোন অভিযোগ নেই। রজনীর স্বামী আলতাফ হোসেন মুখ গম্ভীর করে চেয়ারে বসে আছেন। বোধহয় এইমাত্র দোকান থেকে ফিরেছেন। জাহানারা বললেন, তুলি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আশিকের পাশে গিয়ে বসো। তুলি অল্প হাসল। স্বাভাবিক গলায় বলল, না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আমি বরং ঘরে যাই। কথাগুলো বসে সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। হঠাৎই তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করেছে। সে তার চোখের পানি কাউকে দেখাতে চায় না। রাত 11টার দিকে আশিক ঘরে ঢুকল। তার চোখজোড়া রক্তের মতো লাল হয়ে আছে। তুলি বলল, এতক্ষণ কোথায় ছিলেন? বন্ধুদের সাথে ছিলাম। কেন? সে কথা দিয়ে তোমার দরকার কি? তখন মা জানতে চাচ্ছিলেন। মা জানতে চাইলে সোজাসুজি আমার কাছে জিজ্ঞেস করত, মাঝে তোমার ভাড়াটিয়া রাখতো না। যাই হোক, বাড়ির সবাই কোথায় গেছিল? অফিস থেকে ফিরে কাউকে ঘরে দেখলাম না। বাবা মা বড় ভাইয়ার দোকানে গিয়েছিলেন। আমরা 3 বউ বাড়ি ছিলাম। আশিক ভালো মন্দ কিছুই বলল না। লাইট নিভিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিল। তুলি হতাশ গলায় বলল, একটা কথা জানতে চাইব? কি কথা? আপনি তখন বড় ভাবির ঘরে কি করছিলেন? নববী বলল। তুলি কথা শেষ করতে পারল না। তার আগেই আশিক তার গলা চেপে ধরল। তীক্ষ্ণ গলায় বলল, কি নববী? নববী তোমায় কি বলেছে? নববী কিছু বলেনি। শুধু আমায় ডেকে দিয়েছে। আশিক তুলি গলা ছেড়ে একটু সরে গেল। কঠিন মুখে বলল, এই বাড়িটা আমার বাবার। বড় ভাবির ঘর বলতে কিছু নেই। তাছাড়া আমি ভাবির ঘরে যাইনি। বাথরুমে গোসল করতে গেছিলাম। তুলি কথা বলতে পারছে না। সমানতালে কাশছে। আশিক তার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আর কখনো এমন অবান্তর কথা বলবে না। এসব ফালতু কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তুমি তো জানো বড় ভাবি আমার বোনের মতো। তাছাড়া নববীকে আমার সহ্য হয় না। আমি সেভাবে কিছু বলতে চাইনি। তুমি কোনোভাবে কি বলতে চাইতে পারো, তা আমি খুব ভালো করেই জানি। নববীর মতো চরিত্রহীনার কথায় তুমি আমায় সন্দেহ করলে? যে মেয়ে প্রেমিকের সাথে ধরা পড়ার পর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেয় তার কথায়? আমি তো ভাবতেই পারছি না। দুঃখিত। আমি যেন আর কখনো তোমায় নববীর আশেপাশে না দেখি। আর যদি কখনো দেখছি তুমি ওই মেয়ের সাথে গাল গল্প করছো, সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস।
তুলি হাসল। আলোর স্বল্পতার জন্য সে হাসি আশিকের নজরে পড়ল না। প্রেমিকের সাথে একান্ত সময় কাটাতে গিয়ে ধরা পড়লে দোষটা কি শুধু মেয়েটার ওপর বর্তায়? একার ছেলের কোন দোষ থাকে না? নববীকে বাড়ির কেন মানুষ পছন্দ করে না? এমনকি তার স্বামীও তাকে খুব একটা পছন্দ করে না। গত বর্ষায় একান্তে কিছু সময় কাটাতে তালেব নববীর বাড়িতে গিয়েছিল। নববীর মা বাবা কেউ বাড়ি ছিলেন না। দাওয়াত খেতে গিয়েছিলেন। কিন্তু তারা জনে খুব দ্রুত ফিরে আসে। তালেব ওই বাড়িতে ধরা পড়ে যায়। তারপর নানান ঝামেলা শেষে ওদের দুজনের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে তালেব কেমন বদলে যেতে শুরু করেছে। নববীকে আগের মতো সময় দেয় না, গুরুত্ব কমিয়ে দিয়েছে। তুলি অনেক রাত পর্যন্ত জেগে রইল। শেষ রাতে একটু ঝিমুনির মতো এসেছিল, স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। তখনও অন্ধকার পুরোপুরি কাটেনি। তুলি খেয়াল করল আশিক বিছানায় নেই। রুমের সাথে লাগানো বেকনিতে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। প্রতিটি শব্দ খুব সাবধানে উচ্চারণ করছে যেন কেউ শুনতে পারে। তবুও কয়েকটা কথা স্পষ্ট শোনা গেল। সে বলছে, মেয়েটার সাথে 6 মাস বিয়ে হয়েছে। কয়েক রাত একসাথে ছিলাম। সমস্যা হবে না তো? আকাশ মেঘলা। অল্প অল্প বাতাস দিচ্ছে। তুলি বিছানার কোনায় গুটি গুটি হয়ে বসে আছে। তার শরীর আবারও খারাপ হতে শুরু করেছে। নানান চিন্তা মস্তিষ্ক ভারী হয়ে আছে। আশিক কি তাকে করে দিতে চায় নাকি অন্য কোন পরিকল্পনা করছে? মাঝে মধ্যে রাত কাটিয়েছি বলতে কি বোঝালো? তার সাথে কাটানো রাতের কথা বলছে না তো? তুলি আর ভাবতে পারল না, হাত দিয়ে মাথা চেপে ধরল। মাথার মধ্যে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। শেষ রাতের পর আর ঘুমতে পারেনি, ঘুমের ভান ধরেছিল। মাঝরাতে ঘুম ভাঙলে সে ঘুম জোড়া লাগানো যায়, তবে শেষ রাতের ঘুম আর জোড়া লাগে না। আশিক বেলকনি থেকে এসে শুয়ে পড়ছে। তুলি জেগে আছে কি না দেখার প্রয়োজন মনে করেনি। ঘড়িতে সকাল 6টা বাজে। বাড়ির কেউ এত সকালে ঘুম থেকে ওঠে না। জাহানারা মাঝে মধ্যে উঠলেও আবার ঘুমিয়ে পড়েন। তুলি বিছানা ছেড়ে রান্নাঘরের দিকে গেল। 1 কাপ চা পান করলে হয়তো মাথাটা ছেড়ে দিতে পারে। রজনী রান্নাঘরে একটা চেয়ারে বসে আছে। তুলি দেখে কোমল গলায় বলল, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? চা খাবে? গ্যাসের চুলায় পানি ফুটছে। তুলি সেদিকে তাকিয়ে রইল। যদিও তার কয়েকটা কঠিন কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলল না। হালকা মাথা নাড়ালো। রজনী বলল, তোমার চোখ মুখ শুকনো দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি? হয়েছে অল্প। আজকাল শরীর খুব একটা ভালো যাচ্ছে না। মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগে। কিছুদিন ভালো কোন জায়গা থেকে ঘুরে আসা প্রয়োজন। তাহলে দেখবে এসব কিছু ঠিক হয়ে গেছে। বরকে বলে হানিমুনে চলে যেতে পারো। বিয়ের খুব বেশি দিন পার হয়নি। তুলি বিস্মিত চোখে বড় জায়ের দিকে তাকিয়ে আছে। এই মহিলার সাথে আশিকের সম্পর্ক থাকলে সে নিশ্চয়ই হানিমুনে যাওয়ার বুদ্ধি দেবে না। নাকি এর অন্য কোন পরিকল্পনা আছে? তুলি একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে বলল, কিছু মনে না করলে একটা কথা জানতে চাইব? চা বানানো শেষ। চুলা নিভিয়ে দেওয়া হচ্ছে। রজনী কাপে চা ঢালতে ঢালতে বলল, হ্যাঁ, হ্যাঁ বলো। কিছু মনে করব কেন? তুমি তো আমার বোনের মতো। গতকাল বিকেলে কোথায় ছিলেন? বাড়িতে দেখলাম না যে। আমি তো মা বাবার সাথে ওর দোকানে গিয়েছিলাম। মা সবাইকে যেতে বলেছিলেন, নববী যেতে চায়নি আর তুমি বিশ্রাম নিচ্ছিলে বিধায় বিরক্ত করিনি। ওহ। রজনী তুলির শরীরে হাত রাখল। অসম্ভব কোমল গলায় বলল, মনে হচ্ছে তোমার মন ভালো নেই। আশিকের সাথে কি কিছু হয়েছে? আমাকে বলতে পারো। আমি বুঝিয়ে বলবো। ও আমায় নিজের বড় বোনের মতো সম্মান করে। তুলি মাথা নাড়ল। এই মহিলাকে তার সুবিধার মনে হয় না। সারাক্ষণ আশিকের আশেপাশে ঘুরঘুর করে। যেন এই বাড়িতে আশিকের ওপর তার অধিকারই সবচেয়ে বেশি। মেয়েরা নিজের স্বামীর পাশে অন্য মেয়ের ছায়াকে পর্যন্ত সহ্য করতে পারে না। সেখানে এই মহিলা রীতিমতো খবরদারি করে। তুলি ছোট ছোট চুমুকে চা শেষ করল। বেলা বাড়ছে। রান্নার কাজ শুরু করতে হবে। রান্নার দিকটা রজনী দেখাশোনা করে। মাঝে মধ্যে কেউ কিছু সাহায্য করে দেয়।
জাহানারা ছেলের বউদের মেয়ের মতো ভালোবাসেন। কাজের ভুল ধরেন না বললেই চলে। হঠাৎই তুলির কিছু খেয়াল হলো। রজনীর ব্যাপারে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলে মন্দ হয় না। ঘুরিয়ে পেঁচিয়ে বললে উনি বুঝতে পারবে না। জাহানারা বিছানার চাদর ঠিক করছিলেন। তুলি তার পাশে গিয়ে দাঁড়ালো। নরম গলায় বলল, মা, সকালে কি রান্না হবে? বড় আপাকে দেখলাম সবজি কাটছে। জাহানারা সহজ গলায় বললেন, কি রান্না হবে তা নিয়ে ভাবতে হবে না। রজনীকে সবকিছু বলে এসেছি। তোমার শরীর ভালো? তুলি মাথা নাড়ল। লজ্জিত ভঙ্গিতে বলল, বড় আপা বলছিল কাল আপনি আমার খোঁজ করছিলেন। সবাই ভাইয়ার দোকানে গেছিল। হ্যাঁ, সবাইকে নিয়ে বের হতে চেয়েছিলাম। তুমি ঘুমোচ্ছিলে, নববী যেতে চাইল না। পরে তোমার শ্বশুর আর রজনীকে নিয়ে গেছিলাম। তুলি একটু কেঁপে উঠল। জাহানারা মিথ্যে কথা বলেন না। সে এই বাড়িতে আসার পর থেকে জাহানারাকে কখনো মিথ্যে বলতে দেখেনি। তবে কি নববী মিথ্যে বলছে? কিন্তু কেন? তুলির সাথে নববীর কোন দ্বন্দ্ব নেই। ঝগড়া তো অনেক দূরের কথা, সামান্য কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। সে কেন এমন মিথ্যে বলতে গেল? তুলি চিন্তিত মুখে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে গেল। নববীর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। কিছু রহস্য নিশ্চয়ই আছে। নববীর ঘুম ভাঙেনি। বেশিরভাগ দিন সে বেলা 10টা পর্যন্ত শুয়ে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে আছে। তালেব ঘরে নেই। তুলি দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। আশিক অফিসের জন্য তৈরি হচ্ছে। গোসল শেষ করে গায়ে কালো শার্ট চাপিয়ে চুল আঁচড়াচ্ছে। দেখতে ভালো লাগছে। তুলি বিছানায় বসল। আশিক বলল, কিছু হয়েছে? রা দেখাচ্ছে কেন? তুলি চমকে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, এমনিতেই। কিছু হয়নি। আশিক অসম্ভব কোমল গলায় বলল, বাড়ির কথা মনে পড়ছে? মা, এর কাছে যেতে চাও? অনেকদিন হয়ে গেছে মা বাবার সাথে দেখা হয় না। যেতে পারলে খুব ভালো হয়। একা যেতে পারবে? নাকি আমার নিয়ে যেতে হবে? আপনি নিয়ে যাবেন? যাব না কেন? আচ্ছা, তাহলে আগামী বৃহস্পতিবার চলো। রাতের টিকিট কাটবো। অফিস থেকে ফিরে রওনা দেব। কোন সমস্যা হবে? তুলি উৎসুক দৃষ্টিতে আশিকের দিকে তাকালো। ঝলমলে গলায় বলল, না না, কোন সমস্যা হবে না। আমি মা বাবাকে বলে রাখবো। তুলি মন ভালো হয়ে গেছে। কতদিন বাদে মা বাবার সাথে দেখা হবে, কথা বলতে পারবে। ভাবতেই ভালো লাগছে। মন আনন্দে নেচে উঠছে। আশিক অফিসে চলে গেছে। নববীর সাথে কথা হয়নি। তুলি ঠিক করলো নববীকে আচ্ছা করে বকা দিয়ে দেবে। এভাবে সংসারের ভাঙন ধরানোর মানে কি? আশিক বড় জায়ের ঘরে ছিল ঠিকই, কিন্তু বড় যা তখন ঘরে ছিল না। ওইসব শব্দ সবকিছু মিথ্যে। তুলি একটু চিন্তিত হয়ে পড়ল। নববী কোন শত্রুতা করছে না তো? দুপুরে খাওয়ার পরপরই তুলি হাই তুলতে শুরু করল। ঘুমে তার চোখ জুড়িয়ে আসছে। জাহানারা বললেন, তোমার শরীর খারাপ নাকি? না মা, ঘুম পাচ্ছে। তাহলে গিয়ে শুয়ে পড়ো। তুলি কথা বাড়ালো না। এলোমেলো পায়ে ঘর পর্যন্ত গিয়ে বিছানায় পিঠ হেলিয়ে দিল এবং প্রায় সাথে সাথে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল দুঃস্বপ্ন দেখে। ভয়ঙ্কর রকমের দুঃস্বপ্ন। তুলি পরপর কয়েকটা লম্বা শ্বাস নিয়ে বিছানায় উঠে বসল। স্বপ্নের কথাগুলো মনে করতে পারছে না। তার শরীর ঘেমে গেছে। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। দিনের আলো চকচক করছে। কথায় বলে দিবাস্বপ্ন সত্যি হয় না। তবুও তুলির বুক কাঁপতে লাগলো। বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে মা এর নম্বরে কল দিল। ফোনের ওপাশ থেকে মধ্যে বয়স্ক মহিলার গলার আওয়াজ শোনা গেল। তিনি যথাসম্ভব গম্ভীর গলায় বলছেন, কেমন আছিস? সবকিছু ঠিকঠাক আছে? তুলি কাপা গলায় বলল, না মা, কিছু ঠিক নেই। খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। রেশমা বেগম চিন্তিত গলায় বললেন, দুঃস্বপ্ন দেখা ভালো কথা না। তুই একটা কাজ কর। নদীর পাড় দিয়ে একটু ঘুরে আয়। নদীর পাড়ে গেলে কি হবে মা? মনে অশান্তি থাকলে মানুষ এমন বাজে স্বপ্ন দেখে। নদীর মনের অশান্তিকে চুষে নেয়। তুলি খফন নামিয়ে রাখল।
তার মা, এর কাছে এই একটা সমাধানই আছে। কিছু হলেই নদীর পাড়ে গিয়ে বসে লম্বা লম্বা শ্বাস নিতে হবে। ছোটবেলা দুঃস্বপ্ন দেখলে তার মা তাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বসে থাকত। তুলি মা এর আদেশ অমান্য করল না। কখনো করেও না। তড়িঘড়ি করে তৈরি হয়ে নিল। আশিকদের বাড়ির পাশে ছোটমতো একটা নদী আছে। কয়েক পা হেঁটে গেলেই সরু মতো খাল চোখে পড়ে। অবশ্য কোন এককালে এই নদীর বিশালতা ছিল। অজস্র জলরাশি বুকে নিয়ে সাগর পানে ছুটত। আজ তার সে ক্ষমতা নেই। ম রে গিয়ে খালের মতো হয়ে গেছে। তুলি দীর্ঘশ্বাস ছাড়ল। আলো রে এসেছে। চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে। আকাশে লাল আভা ফুটে উঠেছে। তুলি নদীর দিক থেকে চোখ সরালো। বাড়ি ফিরতে হবে। দ্রুত পায়ে বাড়ির পথে হাঁটা শুরু করলো। তড়িঘড়ির জন্য পায়ে শাড়ি জড়িয়ে যাচ্ছে। তুলি যখন বাড়ির সামনে পৌঁছালো ততক্ষণে চারদিক অন্ধকার হয়ে গিয়েছে। রাস্তার আলো জ্বলেনি। হঠাৎই তার নজর পড়ল একটা ছায়ার দিকে। ছায়ামূর্তিটা কারো সাথে কথা বলছে। তুলি অবাক চোখে সেদিকে এগিয়ে গেল। নববী কোন ছেলের সাথে কথা বলছে। তুলি বলল, কি হচ্ছে এখানে? নববী মেকি হেসে বলল, একটা পার্সেল অর্ডার করেছিলাম, ওটাই নিতে এসেছি। তুলি কিছু না বলে বাড়ির ভেতর চলে গেল। যেতে যেতে শুনতে পেল ছেলেটা বলছে, ম্যাডাম সই করুন। এই যে চৈতি লেখা আছে এখানে। রাত 10টার মতো বাজে। তুলি বারান্দার কোনায় বসে আছে। হাতে চায়ের কাপ। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সেদিকে খেয়াল নেই তার। এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আশিক এখনো বাড়ি ফেরেনি। ফোনে কথা হয়েছে। তার ফিরতে দেরি হবে। হঠাৎই নববী এসে তুলির পাশে বসল। ধরা গলায় বলল, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। দিতেই হবে কিন্তু। তুলি ভাবলেশহীন গলায় বলল, কি কাজ করতে হবে? তালেবের খোঁজ এনে দিতে হবে। সে কোথাও চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে হারিয়ে গেছে। আমার সাথে ঝগড়া করে হারিয়ে গেছে। আগে তুমি একটু শান্ত হয়ে বসো। কি হয়েছে খুলে বলো। এমন ছটফট করছো কেন? নববী তরল গলায় বলল, তালেবের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। এখন সে আর আমার সাথে সংসার করবে না। ওই মেয়েকে বিয়ে করতে চায়। তুলি খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। সরু গলায় বলল, এখানে আমি কি করতে পারি? তুমি বাবা মায়ের সঙ্গে কথা বলো। উনারা ভালো বুঝবেন। তাছাড়া তালেবের সাথে আমার তেমন কোন সম্পর্ক নেই। ঠিকমতো কথাও হয় না। এখানে আমার কিছুই করার নেই। নববী হতাশ চোখে তুলির দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি খেলা করছে। তুলি সে হাসি ধরতে পারল না। যথাসম্ভব শক্ত গলায় বলল, শোনো নববী, তোমাকে একটা কথা বলি। অন্যের ঘর ভাঙতে চাইলে নিজের ঘরও ঠিক থাকে না। সেদিন আশিক বড় আপার ঘরে গিয়েছিল ঠিকই, কিন্তু আপা ঘরে ছিল না। তুমি অযথা আমায় ওইসব কথা বলেছিলে। কেন বলেছিলে? আমার সংসারে ঝামেলা বাঁধিয়ে তোমার কি লাভ? নববী ঠোঁট উল্টে হাসল। তাচ্ছিল্যের সুরে বলল, তুমি বড় আপার কথা বিশ্বাস করে নিলে? ওই মহিলা কেমন ঘুঘু তা তোমার জানা নেই। সময় হোক, তখন বুঝতে পারবে। আমি ভালোর জন্যই বলেছিলাম। তুলি জাহানারার কথা বলতে গিয়েও থেমে গেল। নববীর ভাবলক্ষণ সুবিধার মনে হচ্ছে না। নববী কিছু বলতে যাবে ঠিক তখনই আশিক এলো। গম্ভীর গলায় বলল, এখানে বসে আছো কেন? ঘরে এসো। তুলি কিছু না বলে উঠে দাঁড়ালো। ধীর পায়ে আশিককে অনুসরণ করে ঘরের দিকে যেতে লাগলো। নববী অদ্ভুত চোখে ওদের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি ফুটে উঠেছে। আশিক বলল, নববীর সাথে কি কথা বলছিলে? তেমন কিছু না। তালেবের সাথে নাকি ঝগড়া হয়েছে তাই বলছিল। আশিক তুলির পাশে বসল। সহজ ভঙ্গিতে তুলির কাঁধে হাত রেখে বলল, ওদের এই ঝামেলা নতুন কিছু নয়। বিয়ের আগে থেকে শুরু হয়েছে। তুমি এসব ব্যাপারে মাথা দিতে যেও না। নববীকে যতটা সোজা সরল মনে হয়, বাস্তবে সে অত সহজ না। একটা কথা জিজ্ঞেস করব? বলো। নববীর সাথে তালেবের বিয়েটা কি স্বাভাবিকভাবে হয়েছিল? আসলে আমি অনেক কিছুই শুনেছি, সেজন্য জানতে চাইলাম। তুমি
তুমি কি শুনেছ? আমি বুঝতে পারছি কথাগুলোর 90 ভাগ সত্য, বাকি 10 ভাগ মিথ্যে। তুলি ভ্রু কুঁচকে বলল, 10 ভাগ মিথ্যে বলতে? তালেবের সাথে নববীর সম্পর্ক ছিল এটা সত্যি, কিন্তু সেদিন ওই বাড়িতে অনৈতিক কিছু হয়নি। আমার কথা বুঝতে পারছো? তুলি মাথা নাড়ল। আশিক শীতল গলায় বলল, বিয়ের কয়েকদিন আগে নববীর বাবা মা দুজনের কেউ বাড়ি ছিলেন না। নববী তালেবকে কল দিয়ে বলল, সে খুব অসুস্থ, বাড়িতে কেউ নেই। তালেব এ কথা শুনে ঠিক থাকতে পারেনি। ভালোবাসার মানুষের অসুস্থতা খরব কোন পুরুষকে স্বাভাবিক রাখতে পারে না, ফুটবল করে ফেলে। তালেবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সবকিছু ভুলে সে নববীর বাড়িতে চলে গেল। তারপর ও বাড়িতে গিয়ে দেখে নববী সত্যিই খুব অসুস্থ, কাত হয়ে বিছানায় শুয়ে আছে, ক্রমাগত বমি করছে। তালেব গিয়ে তার কাছে বসল। ব্যস্ত গলায় বলল, তোমাকে এমন অসুস্থ রেখে আঙ্কেল আন্টি গেলেন কিভাবে? নববী কিছু বলল না, শূন্য দৃষ্টিতে তালেবের দিকে তাকিয়ে রইল। এসব কথা আপনাকে কে বলেছে? তালেব বলেছে। এই গল্পের সবচেয়ে মজার অংশ এখনো বলা হয়নি। নববীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তালেব ওকে হাসপাতালে যাওয়ার জন্য জোর করতে লাগল, কিন্তু নববী রাজি হয়নি। ঘর ফাঁকা রেখে সে কোথাও যেতে পারবে না। তালেব তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, লাভ হয়নি। শেষে আর কি করবে? তালেব একজন ডাক্তার খুঁজতে বের হলো। বাচ্চা ছেলে, ভালোবাসার মানুষের অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি। সেদিন তাড়াহুড়ো করতে গিয়ে তালেবের বাইকে টন্ট হয়। অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। লোকজন ওকে ধরে হাসপাতালে নিয়ে যায়। হাত পায়ের কিছু না হলেও মাথায় খুব জোর চোট পেয়েছিল। পরের দিন তালেবের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে নববীর খোঁজ করতে থাকে। বারবার নববীকে কল দেয়, ওর বান্ধবীদের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকে, কিন্তু কোন লাভ হয় না। নববীর খোঁজ পাওয়া যায় না। শেষ পর্যন্ত তালেব কারোর কথা না শুনে নববীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক বোঝানোর পরও কারো কথা কানে তোলেনি। নববীদের বাড়িতে যাওয়ার পর কি হয়েছিল তা আমার জানা নেই। সন্ধ্যার দিকে ওরা জনে বিয়ে করে বাড়ি ফেরে। এসব নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তারপর থেকে তালেব কেমন অদ্ভুত হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ চুপচাপ থাকে, যেন সে অন্য জগতের মানুষ। এসব নিয়ে ওকে কখনো প্রশ্ন করেননি? কি হয়েছিল না হয়েছিল? করেছি, উত্তর দিতে চায় না, এড়িয়ে যায়। তাহলে ওর তন্টের কথা আপনি কিভাবে জানেন? যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন এক লোক ওর মোবাইল থেকে নম্বর নিয়ে আমায় কল দিয়েছিল। বাবা মা জানলে চিন্তা করবে বিধায় কাউকে কিছু বলিনি। সেদিন নববীর বাড়িতে কি হয়েছিল আপনারা কেউ জানেন না? শুনেছি তালেব নববীর সাথে খারাপ কিছু করেছিল। তারপর ওর মা বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এ কথাগুলো শুধু শুনেছি, বিশ্বাস করতে পারিনি। তালেবও আর কিছু বলেনি। তুলির খটকা লাগতে লাগলো। তালেব যদি নববীকে এতটাই ভালোবাসে তাহলে বিয়ের পর হঠাৎ এমন বদলে গেল কেন? নাকি সব পুরুষই বিয়ের পর বদলে যায়? প্রেমিকা আর বউ কি কখনো এক হয় না? শেষ রাতের দিকে মুষলধারে বৃষ্টি নামল। প্রায় সাথে সাথেই ইলেকট্রিসিটি চলে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘরের পরিবেশ ধীরে ধীরে বরফ শীতল হয়ে যাচ্ছে। আশিক তুলির দিকে বেশ খানিকটা এগিয়ে এলো। শরীরের উষ্ণতা শীতের তীব্রতা কমিয়ে দেয়। খুব ভোরে তুলির ঘুম ভাঙল। তখনও অন্ধকার পুরোপুরি কাটেনি। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তুলি বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তাদের ঘরের উল্টো দিকে তালেবের ঘর। দুটো ঘরের মাঝামাঝি বিশাল বারান্দা। বারান্দার চারপাশে রেলিং দিয়ে ঘেরা। তুলি আগে কখনো এমন অদ্ভুত বাড়ি দেখেনি। কোন আর্কিটেক্ট বাড়ির ডিজাইন করেছিল কে জানে। তুলি একটা লম্বা শ্বাস নিল। বারান্দায় শেষ মাথায় কিছু একটা পড়ে আছে। ম্যারমেরে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে না। তুলি কাছে গিয়ে জিনিসটা হাতে নিল। একটা ডায়েরি। সবুজ রঙের কভারের ওপর কালো কালি দিয়ে চৈতি লেখা। কিন্তু এটা এখানে এলো কিভাবে?
এ বাড়িতে চৈতি নামের কেউ নেই। তুলি আশেপাশে তাকালো। কেউ কোথাও নেই। দিনের আলো ফুটতে শুরু করেছে। আকাশে শুকতারা ফুটেছে। ডায়েরির বেশিরভাগ পৃষ্ঠায় কিছু লেখা আছে। তুলির খুব কৌতূহল হলো। কৌতূহলবশত ডায়েরিটা সে নিজের কাছেই রেখে দিল। রজনী রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছিল। বিশেষ কিছু নয়। ভর্তা ভাত। টুকি তার কাছে গিয়ে দাঁড়ালো। নিচু গলায় বলল, বড় আপা চৈতি নামের কাউকে চেনো নাকি? রজনী মাথা দোলাতে দোলাতে বলল, আশিকের এক বান্ধবীর নাম ছিল চৈতি। মেয়েটা বেশ কয়েকবার এ বাড়িতেও এসেছে। তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? তুলি শান্ত গলায় বলল, তেমন কিছু না। একটা খাতায় নামটা দেখলাম, সেজন্যই। মেয়েটা আশিকের সাথে এক ক্লাসে পড়তো। কখনো লিখে থাকবে। আচ্ছা বাদ দাও। কি রান্না করছো? আলু ভর্তা, ডিম ভর্তা? রজনী মাথা নাড়ালো। তুলি বলল, তাহলে আমি পেঁয়াজ কুচি করে ফেলি। তুমি মরিচগুলো ভেজে ফেলো। খাবার সময় হয়ে এসেছে। রজনী মাথা নাড়ালো। তুলি চিন্তিত মুখে পেঁয়াজ কাটতে লাগলো। ডায়েরির কথাটা এই মুহূর্তে কাউকে বলা ঠিক হবে না। আগে পড়ে দেখতে হবে ওখানে কি লেখা আছে। তুলি ডায়েরি পড়ার সুযোগ খুঁজছিল। একান্নবর্তী পরিবারের এই এক সমস্যা। ব্যক্তিগত সময় পাওয়া যায় না। আশিক অফিসে গিয়েছে অনেকক্ষণ আগে। তুলি ঘরে ঢুকে দরজায় ছিটকিনি লাগালো। পরম যত্নে ডায়েরিটা বের করে বিছানায় উপুর হয়ে বসল। হাতের লেখা স্পষ্ট। পড়তে অসুবিধা হয় না। প্রথম পৃষ্ঠা। বহুদিন বাদে আজ বাড়ি ফিরছি। মনের মাঝে অদ্ভুত শিহরণ হচ্ছে। কতদিন বাদে নিজের ঘর, চিরপরিচিত বিছানা, পছন্দের কোলবালিশ। ভাবতেই ভালো লাগছে। এয়ারপোর্টে থেকেই ডায়েরিটা কিনলাম। দেশের সফরের বর্ণনা এখানেই লিখে রাখব। সাম্মি আসতে চেয়েছিল। মেয়েটার বাংলাদেশ দেখার খুব শখ ছিল। ও এসব পড়ে এনজয় করতে পারবে। প্লেন থেকেই লেখা শুরু করলাম। আমার পাশের সিটে একটা ছেলে বসেছে। ফর্সা মতো চেহারা, পাতলা ঠোঁট, গালভরা চাপ দাড়ি। এক কথায় সিনেমার নায়ক। একবার তাকালে চোখ ফেরানো দেয়। অবশ্য আমি ছেলেটির গায়ে পড়ে কথা বলতে যাইনি। চুপচাপ নিজের মতো করে লেখালেখি করছি। ছেলেটা সেদিকে নজর দিচ্ছে না। চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে আছে। কোন মানে হয়? সুন্দরী মেয়েদের প্রতি কি তার কোন আগ্রহ নেই? তুলি দ্বিতীয় পৃষ্ঠা উল্টাতে যাবে এমন সময় দরজার কড়া নড়ে উঠল। ওপাশ থেকে আশিকের গলা শোনা যাচ্ছে। সে খুব ব্যস্ত ভঙ্গিতে তুলির নাম ধরে ডাকছে। তুলির বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না। এই ইচ্ছে কারণ নরম বিছানা নয়, সবুজ কভারে মোড়ানো ডায়েরিটা। একগুচ্ছ কাগজ তাকে তীব্রভাবে আকর্ষণ করছে। কালিতে ছাপা হরফগুলো যেন তাকে ডেকে বলছে, এই মেয়ে আমাকে পড়ে দেখো। আমায় তোমার জন্যই সাজানো হয়েছে। বিকট শব্দে তুলির ধ্যান ভাঙল। আশিক খুব জোরে দরজা ধাকাচ্ছে, ভাব দেখে মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। তুলি ব্যস্ত ভঙ্গিতে ডায়েরি লুকিয়ে রাখল। দুহাত দিয়ে নিজের চুলগুলো এলোমেলো করে দরজা খুলে দিয়ে লজ্জিত গলায় বলল, ঘুমিয়ে পড়েছিলাম। দুঃখিত। আশিক ভালো মন্দ কিছু বলল না। দ্রুত পায়ে বাথরুমে ঢুকলো এবং পরমুহূর্তেই বেরিয়ে এলো। চোখ মুখ ভেজা। তুলি তোয়ালে এগিয়ে দিয়ে বলল, কিছু কি হয়েছে? এভাবে ফিরে এলেন যে? তেমন কিছু না। অফিসের ফাইল নিতে ভুলে গেছিলাম। কিন্তু কোথায় যে রেখেছি ঠিক মনে করতে পারছি না। তুলি টেবিলের ওপর থেকে ফাইল এনে আশিকের হাতে দিয়ে বলল, টেবিলের ওপর রেখে চলে গেছিলেন? আশিক মুচকি হাসল। কোমল গলায় বলল, ধন্যবাদ। তুলিও হাসল। সংসার জীবনের বেশ কিছু সুন্দর মুহূর্তের মাঝে এই সময়টা লিখে রাখা যায়। আশিক ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে তুলির কপাল স্পর্শ করল। ভালোবাসার কোমল স্পর্শ, যার জন্য একজন নারী আজীবন তৃষিত থাকে। রোদ পড়ে এসেছে। দুপুরের খাওয়া শেষে বাড়ির সবাই নিজের ঘরে থাকে। জাহানারা এই সময়কে বিশ্রামের সময় ঘোষণা করছেন। এই সময় কেউ ঘর থেকে বের হয় না। তুলি এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাপড়ের নিচ থেকে ডায়েরি বের করে ইজি চেয়ারে বসল।
চেয়ারটা ঘরের দক্ষিণ কোণে জানালার পাশে রাখা। চেয়ারের সামনে ছোট একটা টেবিল। টেবিলের ওপর মাঝারি সাইজের এঁটেল মাটির ফুলদানি, তবে তাতে ফুল রাখা হয় না। কলম পেন্সিল থাকে। তুলি বাটি ভর্তি চানাচুর নিয়ে টেবিলের ওপর রাখল। জগ থেকে পানি ঢেলে গ্লাসের ওপর ঢাকনা দিল। পৃষ্ঠা 2। অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলাম। মনটা হালকা হয়ে গেছে। সারা শরীরে শীতল বাতাস বয়ে যাচ্ছে। এটাই আমার সুখ। আসার আগে বাবা মা কে জানানো হয়নি। কাউকে না জানিয়েই দেশে চলে এসেছি। ওদের রিয়াকশন কেমন হবে তা ঠিক বুঝতে পারছি না। তবে অনুমান করা যায়, বাবা মা খানিকক্ষণ হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে, কয়েকটা কড়া কথা শোনাবে। অথচ চোখের কোণে আনন্দাশ্রু। কতদিন বাদে মেয়েকে নিজের চোখে দেখল। মা বাবারা এমনই হয়। মুখে কড়া কথা শোনালেও মন থেকে বেজার হতে পারে না। আমার থেকে 2 মিনিটে বড় আপা নিশ্চয়ই চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকবে। বিরক্ত গলায় বলবে, আমার খাট দখল করতে চলে এসেছে। পাশের সিটে বসা ছেলের সাথে কথা হয়েছে। উনার নাম সৌরভ। সৌরভকে দেখে যতটা গম্ভীর মনে হয়েছিল সে ততটাও গম্ভীর নয়। নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলল। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বাড়িতে কে কে আছে, এ কে সবকিছু জানতে চাইল। লোকটাকে আমার খুব একটা সুবিধার মনে হয়নি। কেমন অদ্ভুত ধরনের। তবে খুব গুছিয়ে কথা বলতে পারে। তার সাথে কথা বলে আরাম পাওয়া যায়। টেলিফোন নম্বর নিয়ে এসেছি। অবসর সময়ে গল্পগুজব করা যাবে। পৃষ্ঠা 3। সবকিছু এমন অদ্ভুতভাবে বদলে যাবে ভাবতে পারিনি। মা ঠিকই বলে আমি এই পরিবারের অভিশাপ। আমি এখানে থাকলে সবকিছু শেষ হয়ে যাবে। কেউ বাঁচতে পারবে না। ঠিক যেমন করে নববী আপা বাঁচতে পারল না। কিন্তু এতে আমার কি দোষ? আমি কি করেছি? খুব করে লিখতে ইচ্ছে করছে, কলম চলছে না। তুলি হাত বাড়িয়ে পানির গ্লাস আনল। এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎই নববীর নাম দেখে চমকে উঠেছে। একই নামে হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু সবকিছু কাকতালীয় হতে পারে না। চতুর্থ পৃষ্ঠায় কিছু লেখা নেই। পরপর বেশ কয়েকটা পাতায় কিছু লেখা নেই। তুলি বিষণ্ণ ভঙ্গিতে পাতা উল্টে গেল। বেশ কয়েক পৃষ্ঠা পর থেকে নতুন করে লেখা শুরু করা হয়েছে। তুলি মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। বেশ অনেকক্ষণ কলম হাতে নিয়ে বসে আছি। লিখতে পারছি না। মা, এর মুখে শুনেছি আমাদের জন্ম হয়েছিল সদর হাসপাতালে বারান্দায়। বর্ষাকালের কথা। রাত 2টার দিকে মায়ের ব্যথা উঠল। সে কি ব্যথা! মা গলা ফাটিয়ে চিৎকার করছে। বাইরে ঝুম বৃষ্টি। বাবা অনেক কষ্টে একটা ভ্যান জোগাড় করলেন। সেই ভ্যানে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাবা মায়ের মাথায় ছাতা ধরে আছে। নানি করুণ গলায় আল্লাহকে ডাকছে। রাত 4টার দিকে নববী আপার জন্ম হয়। তার 2 মিনিট পর আমার। নার্স বলল, আপনাদের কি ভাগ্য, যমজ মেয়ে হয়েছে। বাবা খুশি হলেও মা খুব একটা সন্তুষ্ট হতে পারেনি। তার ইচ্ছে ছিল একটা ছেলে হোক, বংশের প্রদীপ জ্বলুক। মা, এর পাশের বেডে যে মহিলা ছিল, তিনি এক পীরের বিবি। পীর সাহেব নিয়মিত নিজের বিবিকে দেখতে আসতেন। তিনিই নাকি আমায় দেখে বলেছিলেন এই মেয়ে আপনার সংসারের অশুভ ছায়া। একে পরিবার থেকে দূরে রাখবেন। মা পীর সাহেবের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমাদের জন্মের 8 বছর পর ছোট খালার বাচ্চা হয়। দুর্ভাগ্যবশত বাচ্চাটা মারা যায়। খালার শোক ভুলাতে মা আমায় খালার কাছে দিয়ে দিলেন। তারপর থেকে সেখানেই জীবন কেটেছে। মাঝে মধ্যে মা বাবাকে দেখতে আসতাম। আমার 2 মিনিটের বড় বোনের নাম নববী। সে বাবা মায়ের কাছে থাকত। তার সাথে আমার সম্পর্ক বিশেষ ভালো ছিল না। দেখা সাক্ষাৎ হতো না। খুব একটা কথাবার্তাও হতো না। জনকে সহ্য করতে পারতাম না। তবুও কোথায় না কোথাও জনের খুব টান ছিল। ভালোবাসা ছিল, যা কখনো প্রকাশিত হয়নি, তবে ছিল। নববী আপার মৃত্যু আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আয়নার সামনে দাঁড়ালে তার চেহারা চোখের সামনে ভাসে। আল্লাহ কি আমাদের চেহারা ভিন্ন করতে পারতেন না?
যমজ বোন না হলে তো আর এই সমস্যা হতো না। নিশ্চিন্তে দিন কাটাতে পারতাম। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ওই ছেলেটাকে খুঁজে বের করব। তার পাপের শাস্তি তাকে পেতেই হবে। যে কোন মূল্যে পেতে হবে। ওই মানুষটার জন্য মা বাবা আপার মৃত্যুর খবরটা পর্যন্ত প্রকাশ করতে পারেনি। আপার লাশটা মেঝেতে পড়েছিল। বাবা বিরক্ত চোখে লাশের দিকে তাকালেন। ভাঙা গলায় বললেন, গোটা জীবন পাপে পূর্ণ হয়ে গেছে। না হলে আমার মেয়েকে কি না এইভাবে মারা হয়। মা কাঁদছিলেন। তিনি চোখ মুছে বললেন, এখন কি করবে? পুলিশে খবর দাও। তদন্ত হওয়ার জরুরি। কোন তদন্ত নয়? সামনের মাসে আমার ইলেকশন। এখনই এসব ঝামেলা হলে দলের টিকিট পাওয়া যাবে না। যে চলে যাওয়ার সে চলে গেছে। তার জন্য নিজের ভাগ্য নষ্ট করার কোন মানে হয় না। মা ভীষণ হতাশ হয়ে পড়লেন। শেষ বয়সে বাবাকে রাজনীতির নেশায় পেয়েছে। এই নেশায় দুর্নীতি মেশানো থাকলে মানুষ পশুর চেয়ে খারাপ হয়ে যায়। বাবাকেও তেমন মনে হচ্ছে। না হলে কেউ কিভাবে এ ধরনের কথা বলতে পারে? অনেক চেষ্টা করলাম। লাভ হলো না। বাবা কারো কথা কানে তুললেন না। রাতের আধারে আপার সব পুঁতে ফেললেন। তার এক কথা লোক জানাজানি করলে মেয়ে ফিরে আসবে না। কাজেই থানা পুলিশের কোন মানে হয় না। বাবার এমন আচরণের মা পাথরের মূর্তির হয়ে দাঁড়িয়ে রইলেন। আমিও কিছু বলার সাহস পেলাম না। আজ সকালে সদর দরজা ওপরে একটা সিসি ক্যামেরা লাগালো দেখলাম। মা বলল, বেশ কয়েকদিন ধরে চুরিচামারি হচ্ছিল। সেজন্য তোর বাবা লাগিয়েছে। মাকে আর কিছু বললাম না। বাবার থেকে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে দেখতে শুরু করলাম। বাবা অবশ্য রাজি হচ্ছিলেন না। এসব ঝামেলা তার ভালো লাগে না। বারবার সতর্ক করছিলেন আমি যেন উল্টো পাল্টা কিছু না করি। নির্বাচনের পরে তিনি নিজেই সবকিছুর বিচার করবেন। ততদিন আমাকে নববী আপার ভান ধরে ঘুরে বেড়াতে হবে। এতটুকু পড়ার পর তুলি ডায়েরি বন্ধ করল। আবছা হলেও তার কাছে গোটা ঘটনা পরিষ্কার হয়ে গেছে। ডায়েরিটা চৈতির, যে এই মুহূর্তে নববী সেজে তালেবের বউ হয়ে আছে। তালেবকে শাস্তি দেওয়া তার মূল উদ্দেশ্য। কিন্তু কি শাস্তি? মৃত্যু নাকি অন্য কিছু? দিনের আলো রে আসছে। অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। পাখিরা ঘরে ফেরার ব্যস্ততা দেখাচ্ছে। তুলি ডায়েরি লুকিয়ে রাখল। দুপুরবেলা ছাদে কাপড় শুকাতে দিয়েছে। সেগুলো আনতে যেতে হবে। ছাদের এক কোণে নববী দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ শুকনো। তুলি বলল, তালেব ফিরেছে? নববী মাথা নাড়ালো। যার অর্থ হ্যাঁ হতে পারে আনার নাও হতে পারে। তুলি বেশ বিরক্ত হলো। চিকন গলায় বলল, তোমাদের ঝামেলা মিটছে? না। এই ঝামেলা আর কখনোই মিটবে না। কেন মিটবে না? নববী বিষণ্ণ স্বরে বলল, কোন কারণ ছাড়াই। তুলি অত্যন্ত বিরক্ত হলো। এই মেয়েকে সোজাভাবে সবকিছু জিজ্ঞেস করতে হবে। সে চায় না তার শ্বশুর বাড়ির লোকের কোন ক্ষতি হোক। বিশেষ করে তালেবের। আশিকের কথা শুনে মনে হয়েছে তালেব নির্দোষ। সে নববীর কোন ক্ষতি করতে পারে? এই কাহিনীতে রহস্য নিশ্চয়ই আছে। খুব গভীর কোন রহস্য? হঠাৎই তুলির নজর পড়ল নববীর হাতের দিকে। নববীর বাম হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তুলি হকচকিয়ে গেল। এ মেয়ের মাথায় নিশ্চয়ই কোন সমস্যা আছে। সুস্থ মানুষের পক্ষে নিজেকে আঘাত করা সম্ভব নয়। নববীর হাত থেকে ক্রমাগত রক্ত পড়ছে। সে রক্ত বন্ধ করার চেষ্টা করছে না। বরং ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে রেখেছে। তুলির মাথা ঘুরতে লাগলো। রক্ত দেখলে তার শরীর ঝিমঝিম করে, হাত পা অবশ হয়ে যায়। হঠাৎ নিজেকে খুব অসহায় এবং ক্লান্ত মনে হয়। তুলি একটু কেঁপে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নববীর বাহু ধরে টান দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব পাগলামোর মানে কি? কি করছো তুমি? নববী শান্ত গলায় বলল, মানসিক যন্ত্রণাকে শারীরিক যন্ত্রণা দিয়ে ঢাকার চেষ্টা করছি। অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। এসব কেন করছো নববী? তালেবের সাথে কি কিছু হয়েছে? দেখি, তোমার হাতটা দেখি। ইসস কতটা কেটে গেছে। পা, গ, ল হয়ে গেলে নাকি? তুমি আমায় চৈতি নামে ডাকতে পারো।
তুলি চমকে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, কেন? এই নামে ডাকবো কেন? আমি জানি ডায়েরিটা তোমার কাছে আছে। সত্যি বলতে আমি নিজেই ওইটা তোমায় দিয়েছি। কেন দিয়েছ? আমাকে এসব জানিয়ে তোমার কি লাভ? লাভ ক্ষতির হিসাব করিনি। এই পৃথিবীতে অন্তত একজন মানুষ থাকুক, যে আমার ব্যাপারে সবটা জানবে, আমার হারিয়ে যাওয়ার কারণ বুঝতে পারবে। এসব পরে জানলেও হবে। তুমি এদিকে এসো। হাত থেকে রক্ত পড়ছে। রক্ত বন্ধ করা জরুরি। নববী বাধ্য মেয়ের মতো ছাদ থেকে নেমে আসলো। তার চোখ মুখ জ্বলজ্বল করছে, ঠোঁটের কোণে মৃদু হাসি। তুলি ঘরে ঢুকে ফার্স্ট এইড বক্স বের করলো। কাটা জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। অসম্ভব কোমল গলায় বলল, তুমি এসব কেন করছো? কি চাও তুমি? আমি মরতে চাই। শান্তিতে ঘুমাতে চাই। অনেকদিন শান্তির ঘুম ঘুমানো হয় না। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়। কেন মরতে চাও তুমি? তুমি জানো না কেন? ডায়েরি পড়া শেষ হয়নি? তুলি মাথা নাড়ল। মৃদু গলায় বলল, কিছুটা পড়েছি। শেষ হয়নি। ওহ, আচ্ছা। কি হয়েছে? সবকিছু কি আমায় খুলে বলা যায়? কি শুনতে চাও তুমি? আমার জীবন সিনেমা থেকেও অতিরঞ্জিত, সিরিয়ালের থেকেও প্যাঁচানো, নাটক থেকেও হাস্যকর। এখানে কোন সুখ নেই, শান্তি নেই, সম্ভাবনা নেই। সবার জীবনেই সমস্যা থাকে, কিছু কম কিছু বেশি। জীবন নিয়ে হতাশ হবার কিছু নেই। মোটিভেশন দেওয়া সহজ, মেনে নেওয়া খুব কঠিন। এ কথা সত্য। তাই বলে তুমি নিজেকে শেষ করে দিবে? কি করব আমি? আমি যে খুব বড় ভুল করে ফেলেছি। এই ভুলের যে মাসুল হয় না। কি ভুল করছো? প্রথম থেকে বলি, ওই দিন যখন আমি বাড়ি পৌঁছাই ততক্ষণে নববী আপা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আপার পোশাক এলোমেলো হয়েছিল, শরীরে আঁচড়ের দাগ। বাবা বললেন কেউ হয়তো ওর শ্লীলতাহানি করেছে। তারপর খুব করে রেখে গেছে। মা খুব কাঁদছিলেন। ভেজা গলায় বললেন, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? পুলিশে খবর দাও। বাবা রাজি হলেন না। সামনের মাসে তার নির্বাচন। এক্ষুনি এসব নিয়ে লোকজন জানাজানি হলে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি বলার মতো ভাষা খুঁজে পাইনি। একজন বাবা কিভাবে নিজের মেয়ের থেকে সামান্য রাজনীতিকে গুরুত্ব দিতে পারে? শত অবিশ্বাসের পরও বাবা নিজের কথা রাখলেন। রাতের আধারে আপাকে মাটিতে পুঁতে ফেলা হলো। সে রাতে ঘুমাতে পারিনি, কাঁদতে পারিনি। ইচ্ছে করছিল নিজেকে করে ফেলি। তাও পারিনি। পাহাড় সমান ক্ষোভ বুকে মাঝে দিয়েছি। সেদিকে সকালে বিষণ্ণ মনে বাড়ির ভেতর ঘুরছিলাম। কিছু ভালো লাগছিল না। নববী আপার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। জনে মিলে দেয়ালে আঁকিবুকি করেছি, পুকুরে সাঁতার কেটেছি, গভীর রাতে পছন্দের পুরুষ নিয়ে আলাপ করেছি। মা এর বকা শুনেছি। খাবার কাড়াকাড়ি করেছি। আপা খুব হিংসা করতাম। ও বাবা মা এর কাছে থাকতে পারত, বেশি আদুরে। মাঝে মধ্যে খুব কঠিন কথা শোনাতাম। আপা রাগ করতো না, হয়তো আমার অবস্থা বুঝতো। ভাবতেই চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আনমনে অনেক কিছু চিন্তা করছিলাম। হঠাৎ নজর পড়ল সদর দরজার ওপরে। একটা সিসি ক্যামেরা লাগানো। মায়ের কাছে শুনলাম বাবা লাগিয়েছে। ফুটেজ দেখলাম। সেখানেই তালেবের দেখা পাই। সে বাড়িতে ঢোকার সময় বেশ চুপি চুপি চোরের মতো করে ঢুকেছে, অথচ বেরিয়ে যাওয়ার সময় খুব তাড়াহুড়োয় ছিল। আগে পরে তালেবের কথা শুনলেও কখনো ছবি দেখা হয়নি। আপা দেখাতে চাইতো না। অবশ্য ওদের সম্পর্ক খুব বেশি দিনের ছিল না। তড়িঘড়ি করে আপার মোবাইল চেক করলাম। তালেবের সাথে আপার অনেক কথা হয়েছে। কিছু নিষিদ্ধ আলাপ চোখে পড়ল। বুঝতে বাকি রইল না এই কাজকার। সিদ্ধান্ত নিলাম আমি নিজেই ওকে ওর পাপের শাস্তি দেব। পুলিশের ওপর ভরসা করলে নানান রকমের ছেঁড়া কাটা হবে। বাবাকে বলেও কোন লাভ হতো না। তার রাজনৈতিক নেশার কাছে আত্মীয় স্বজন মূল্যহীন হয়ে পড়েছিল। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! পরের দিনই তালেব আমাদের বাড়িতে আসলো।
ঠিক করলাম আপার জায়গায় আমি ওকে বিয়ে করব। ওর জীবনকে তিলে তিলে সেই করে ফেলব। বাবাকে আমার পরিকল্পনার কথা বললাম। অদ্ভুতভাবে বাবা খুব সহজে রাজি হয়ে গেলেন। মা অমত করেছিলেন কিন্তু লাভ হয়নি। আমাদের বিয়ে হলো। তালেব বারবার প্রশ্ন করছিল কেন এমন করছি, কি সমস্যা। ওর কথার কোন জবাব দিইনি। কি বা বলতাম আমি। এরপর এই বাড়িতে আসি। খুব বেশি প্রয়োজন না হলে তালেব আমার সাথে কথা বলতো না। সবসময় অভিমানী মুখ নিয়ে ঘুরে বেড়াতো। লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলতো। অবশ্য এসব আমার ওপর কোন প্রভাব ফেলতো না। আমি তো শুধু ওকে কষ্ট দিতে চাইতাম। এই পরিবারের ভাঙন চাইতাম। নানান উপায়ে তালেবকে কষ্ট দিয়েছি। মা বাবাকে ওর বিষয়ে ভুল বুঝিয়েছি। আশিক ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নষ্ট করতে চেয়েছি। বড় ভাবির চরিত্রে দাগ দিয়েছি। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। কখনোই না। তুলি চৈতির হাত ওপর হাত রাখল। তরল গলায় বলল, তুমি তোমার পরিকল্পনায় চলছিল। হঠাৎ এমন বদল ঘটল কেন? গতকাল সন্ধ্যায় তালেব সাথে ঝগড়া করেছিলাম। ঝগড়া এক পর্যায়ে ও রাগ করে বাড়ি থেকে চলে যায়। তবে ওর মোবাইলটা নিয়ে যায়নি। তাতে কি হলো? কি পেয়েছো মোবাইলে? ওর মোবাইলে একটা কল রেকর্ড পেয়েছি। ওই কলে নববী আপার সাথে তালেবের শেষবার কথা হয়েছিল। কি কথা? নববী আপা বলছিল খুব অসুস্থ হয়ে পড়েছি। নাক মুখ থেকে রক্ত পড়ছে। আমি আর বাঁচব না। আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। খুব চুলকাচ্ছে। তালেব বলছিল সে খুব দ্রুত ডাক্তার নিয়ে আসবে। চিন্তা না করতে। ওদের এসব কথা শোনার পরই আমি তোমার কাছে এসেছিলাম। সবকিছু বলতে চেয়েছিলাম। কিন্তু তার আগে আশিক ভাই তোমাকে ডেকে নিয়ে গেল। আমি তোমাদের পিছু পিছু গিয়েছিল। আশিক ভাইয়ের কথাও শুনেছি। আমার খুব কষ্ট হচ্ছে। ভুল বুঝে দুটো জীবন নষ্ট করে দিলাম। আমাদের বাড়ির পাশের এক ভাবি আমায় বলেছিল নববী তোর রোগ কমেছে, এখনো কি শরীর জ্বলে আর চুলকায়? আমি তাকে ভালো মন্দ কিছু বলিনি। তোমার সেই ভাবি জানতো না যে তোমরা যমজ? ছোটবেলাতেই আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। এই বাড়িতে খুব একটা আশা হতো না। মা বাবাও আমার ব্যাপারে কাউকে বিশেষ কিছু বলতেন না। যারা আমার কথা জানতো, তারা জানতো আমি বিদেশ থাকি। চেহারা হুবহু মিল হওয়ার কেউ ধরতে পারতো না। তাহলে নববীর সাথে দেখা হতো কিভাবে? তোমাদের এত স্মৃতি। বেশিরভাগ সময় নানু বাড়িতে দেখা হতো। মোবাইলে কথাবার্তা চলতো। তুলি তীক্ষ্ণ চোখে চৈতির দিকে তাকালো। মেয়েটার কথাগুলো খুব একটা বিশ্বাস হচ্ছে না, আবার ঠিক অবিশ্বাসও করতে পারছে না। মা বাবা এমন হতে পারে নাকি? দীর্ঘ সময় বিদেশ থাকলেও প্রতিবেশীরা জানে না এমন হয় নাকি? চৈতি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তুলি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নিজেকে শান্ত করো। আমরা অতীত বদলাতে পারি না। তবে অনিশ্চিত ভবিষ্যৎ সাজাতে পারি। আর কিছুই সাজানোর নেই। সবকিছু শেষ হয়ে গেছে। আমি তালেবের সামনে দাঁড়াতে পারবো না। ওর চোখে চোখ রেখে সত্য বলতে পারবো না। আমি হেরে গেছি, ভীষণ বাজে ভাবে হেরে গেছি। সূর্য ডুবে গেছে। চারদিকে অন্ধকার। খোলা জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। মেঝেতে সরল ধরনের নকশা তৈরি হয়েছে। চৈতি চোখ মুছে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছে। হাঁটতে পারছে না। মনে হচ্ছে এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। তালেব নদীর পাড়ে একটা বটগাছের সাথে হেলান দিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে বন্ধুদের সাথে বিশেষ কিছু খেয়েছে। ধীরে ধীরে নেশায় বুঁদ হয়ে যাচ্ছে। বটগাছের চারপাশে ঝোপঝাড়ের মতো। চারদিকে মশা ভনভন করছে। মাঝে মধ্যেই তার শরীরে কামড় বসাচ্ছে। তালেব অলস ভঙ্গিতে হাত নাড়ালো। বিষণ্ণ গলায় বলল, তোরা কি আমার শরীরে সব রক্ত চুষে নিতে পারিস? মুক্তি দিতে পারিস এই নিষ্ঠুর পৃথিবীতে থেকে? কথাগুলো বলে সে নিজের মনে হাসল। এমন জীবন তো সে চায়নি। যাকে ভালোবেসে নিজের সবটুকু বিলিয়ে দিতে পারত, সেই ওর জীবনে কলঙ্কের দাগ দিয়েছে। সমাজের সামনে অপমানিত করছে। এ কেমন ভালোবাসা? তালেব পকেটে হাত ঢুকিয়ে সিগারেটের প্যাকেট বের করল। দিয়াশলাই কাঠি ধরিয়ে সিগারেট জ্বালালো।
ঠোঁটের মাঝে রেখে লম্বা টান দিতে দিতে বলল, এ আ বু নও আমার মনকে শান্ত করতে পারে না। গোটা পৃথিবীর কোথাও কি কোন শান্তি নেই? শান্তি থাকবে কেন? এই পৃথিবীতেও অনেক শান্তি আছে। শুধু তাকে খুঁজে পেতে হয়। মন থেকে শান্তির কাছে যেতে হয়। তালেব চমকে পিছন ফিরে তাকালো। এ যে নববী। কাপা গলায় বলল, তুমি এখানে কেন এসেছো? এই জায়গার ঠিকানা কোথায় পেলে? কে দিয়েছে? নববী খুব সুন্দর করে হাসল। অসম্ভব কোমল গলায় বলল, প্রিয় মানুষের ঠিকানা খুঁজে পেতে হয় না। তারা যে হৃদয় মাঝে থাকে। কি বলতে চাও তুমি? বলতে চাই আমি কোন মানুষ নই। আমি যে তোমার হৃদয়ের কম্পন। তোমার হৃদয়ের স্পন্দন। এক মুহূর্তের জন্য আমি তোমার থেকে আলাদা হই না। আমি তোমার কথা বুঝতে পারছি না। সে আমার কথা বাদ দাও। তুমি তো শান্তির খোঁজ করছিলে। তোমার কি শান্তি চাই? তালেব শরীরের ভর ছেড়ে দিল। মাটিতে লুটিয়ে পড়ে উত্তেজিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, চাই। খুব করে চাই। একটু শান্তি চাই। তুমি জানো বেশিরভাগ রাতে আমার ঘুম আসে না। বিছানায় শুয়ে ছটফট করি। আচ্ছা কোথায় গেলে শান্তি পাওয়া যায়? নববী তালেবের কাছে এগিয়ে গেল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকেই রয়েছে। সূরা আর রাদ 28। কিভাবে এই শান্তির কাছে যাব? তোমায় খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। গোসল সেরে নামাজ পড়তে হবে, খানিকক্ষণ কুরআন তেলাওয়াত করে মনকে শান্ত করতে হবে। দুনিয়ার সুখের চিন্তা বাদ দিয়ে পরকালের কথা ভাবতে হবে। তবেই তুমি প্রকৃত শান্তির খোঁজ পাবে। এটাই শান্তি। সত্যিকারের শান্তি। এছাড়া বাকি সবকিছু মরীচিকার মতো ক্ষণস্থায়ী। তালেব অবশ গলায় বলল, কে তুমি? আমায় এসব কথা বলছো কেন? তুমি তো নববী নও। ঠিক বলেছ তুমি। আমি নববী নই। আমি তোমার মস্তিষ্ক। হারিয়ে যাওয়া বিবেক। যাকে তুমি ঘুম পাড়িয়ে রাখতে চাও। সিগারেটের ধোঁয়ায় যাকে নিস্তেজ করে দিতে চাও। আমি সে। আমি তোমাকে নববীর মতো দেখছি কেন? এটাকে বলে হ্যালুসিনেশন। তুমি তোমার চারপাশে নববীকে চাও। সেজন্যই আমাকে নববীর মতো লাগছে। কথোপকথন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো না। তালেব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। ঝিঝি ডাকছে। পোকাগুলো ডাকছে বেশ জিরিয়ে জিরিয়ে। তুলি কান খাড়া করে ঝিঝির ডাক শুনছে। এমন মনে হচ্ছে যেন পোকারা তাকে কিছু বলার চেষ্টা করছে। আশিক দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকল। সরু গলায় বলল, জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন? কি করছো ওখানে? এমনিতেই। কিছু করছি না। রাতের বেলা কখনো ওখানে দাঁড়াবে না। দাঁড়াবো না কেন? এই বাড়িতে ভূত টুতো আছে নাকি? ভূত নেই। তবে এ ঘরে একটা পরী আছে। রাতের বেলা জানালার কাছে দাঁড়ালে রাস্তা দিয়ে তাকে দেখা যায়। ব্যক্তিগত পরীকে রাস্তার লোক দেখবে এটা মেনে নেওয়া যায় না। অন্তত আমার পক্ষে সম্ভব না। তুলি কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আশিক প্রথমবারের মতো এসব কথা বলছে। জানালার পাশে দাঁড়ালে রাস্তার লোক তাকে দেখে ফেলবে, সে আশিকের ব্যক্তিগত পরী। তুলির চোখ ভিজে উঠল। অশ্রু লুকানোর চেষ্টা করতে করতে বলল, রাতে খাবেন নাকি খেয়ে এসেছেন? যদি বলো তুমি না খেয়ে আমার জন্য অপেক্ষা করছো তাহলে খাবো। একা একা খেতে ইচ্ছে করছে না। মানুষেরা একা একা খাবার খেতে পারে না। একমাত্র পশুরাই একা একা খাবার খায়। আচ্ছা চলুন। তুমি রোজ রোজ না খেয়ে অপেক্ষা করো, ব্যাপারটা আমার ভালো লাগে না। তবে শান্তি পাই। বুঝলাম না। কিছু না। তুমি কি আমায় জড়িয়ে ধরতে চাও? অনেকক্ষণ থেকে চোখের পানি লুকানোর চেষ্টা করছো। তুলি অল্প হাসল। তার হাত কাঁপছে। এই মুহূর্তে আশিককে তালেবের কথা জানানোর প্রয়োজন ছিল। কিন্তু সেসব কথা বলতে ইচ্ছে করছে না। প্রিয় মানুষের হৃৎস্পন্দন শোনার মুহূর্তগুলো একটু বেশিই সুন্দর। এ সময়ে অন্য কিছু প্রাধান্য পায় না। চৈতি শেষবারের মতো তালেবের বন্ধুর নম্বরে ডায়াল করল। এই ছেলেটা বেশিরভাগ সময় তালেবের সাথে থাকে। বিয়ের পরপর পরিচয় হয়েছিল, যোগাযোগ রেখেছে। ওপাশ থেকে কেউ কল ধরল না। চৈতি চোখ বন্ধ করল। কয়েক ফোঁটা অশ্রু মেঝেতে পড়ল।
চৈতির মাথায় ভেতর সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। সে যন্ত্রণা ক্রমশ সারা শরীরে ছড়িয়ে পড়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পারছে না। দম আটকে আসছে। অনেক হয়েছে। এবার আর লুকোচুরি নয়। তালেবকে সোজাভাবে সবকিছু বলে দেবে। তাতে যা হওয়ার হবে। এ পাথর বহন করা সম্ভব নয়। জাহানারা শোবার আয়োজন করছিলেন। আজ তিনি একা ঘুমোচ্ছেন। বেশ কয়েকদিন ধরে তাকে গল্পের নেশায় ধরেছে। রাত জেগে গল্প পড়া নিয়ে প্রায়ই আশিকের বাবার সাথে ঝামেলা হয়। আজও হয়েছে। ঝামেলা এমন চরম পর্যায়ে চলে গেছে যে জাহানারা আলাদা ঘরে বিছানা করেছেন। চৈতি তার কাছে গিয়ে দাঁড়ালো। ভেজা গলায় বলল, মা, আপনার ছেলে বাড়ি আসছে না। জাহানারা শান্ত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালেন। ভাবলেশীন গলায় বললেন, খুব বেশি রাত হয়নি। চলে আসবে। তুমি চিন্তা করো না। আসবে না। কেন আসবে না? আমার সাথে ঝগড়া হয়েছে। রাগ করে চলে গেছে। জাহানারা অল্প হাসলেন। অসম্ভব কোমল গলায় বললেন, স্বামী স্ত্রী ঝগড়া অতি সামান্য ব্যাপার। তালেব ঠিক চলে আসবে। তুমি চিন্তা করো না। চৈতি নিজেকে শান্ত করতে পারল না। খাটের কোণে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগল। জাহানারা হাত ধরে তাকে বসালেন। গল্প পড়া নিয়ে ঝগড়ার ব্যাপারটা তাকে খুলে বললেন। ব্যাপারটা বলতে তার একটুও লজ্জা করল না। বরং ভালো লাগলো। তিনি খেয়াল করলেন গল্পটা বলতে তার জোরটা কাজ করছে না এবং বেশ গুছিয়ে বলছেন। চৈতির ভয় কাটল না। সে চুপসে বসে রইল। গল্প শুনতে ভালো লাগছে না। কিন্তু শাশুড়ির মুখের ওপর কিছু বলতে পারল না। চিন্তিত মুখে এদিক ওদিক তাকাতে লাগল। রাত প্রায় শেষ। তালেব তখনও অচেতন হয়ে পড়ে আছে। মশার কামড়ে তার শরীরের বিভিন্ন জায়গা ফুলে লাল হয়ে আছে। কেউ একজন তালেবের মাথার পাশে বসল। থলে থেকে পানির বোতল বের অচেতন ব্যক্তির চোখে মুখে ছিটিয়ে দিয়ে বলল, এখানে পড়ে আছিস কেন? পানির ঝাপটায় তালেবের জ্ঞান ফিরল। মাথায় হাত দিয়ে উঠে বসতে বসতে বলল, কে আপনি? এখানে কি করছেন? আমি ভিখারি মানুষ। শেষ রাতে নদীর পাড়ে হাওয়া খেতে এসেছি। তোকে দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়। রাত দুপুরের এখানে পড়ে আছিস কেন? তালেব কথার জবাব দিল না। পকেট থেকে 200 টাকার নোট বের করে বৃদ্ধর হাতে ধরিয়ে দিয়ে হনহন করে চলে গেল। ছেলেটা খুব দ্রুত হাঁটছে। হাঁটছে বেশ শক্ত পায়, এলোমেলো পা ফেলছে না। বৃদ্ধ ভিখারি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আনমনে বলে উঠল, ছেলেটা বেঁচে থাকলে আজ এমনই শক্ত সামর্থ্য হতো। রাতের বেলা হাঁটাহাঁটি করার মজাই আলাদা। লোকজন থাকে না। মাঝে মধ্যে 2-1টা কুকুর দেখা যায়। তালেব বাড়ির সামনে থমকে দাঁড়ালো। দূর থেকে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। তালেবের বুকের মধ্যে ধক করে উঠল। সে দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকে গেল। বিস্মিত গলায় বলল, এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? চৈতি ভাঙা গলায় বলল, আপনার সাথে আমার অনেক কথা আছে। খুব জরুরি। তুমি এভাবে কাঁপছো কেন? কি হয়েছে? চৈতি তালেবের হাত ধরে ঘরের মধ্যে ঢুকল। নিজের সমস্ত শক্তি একসাথ করে নববীর ব্যাপারে সবকিছু খুলে বলল। তালেব কোন কথা বলছে না। মনোযোগ দিয়ে শুনছে। চৈতি কথা শেষ করে হাতে মুখ ঢাকল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তালেব একটুও উত্তেজিত হলো না। শান্ত ভঙ্গিতে চৈতিকে কাছে টেনে নিল। একটা হাত রাখল তার পিঠে। অসম্ভব কোমল গলায় বলল, কাঁদে না। চৈতি সমানে কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। তবে সে নিজেকে তালেবের বাহুর বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করল না। সে হয়তো নববী নয়, কিন্তু তালেবের বিবাহিত বউ। এই সম্পর্কের কি কোন মূল্য থাকবে? তালেব কি তাকে মেনে নিয়ে সংসার করতে চাইবে, অথবা সে কি পারবে তালেবের সঙ্গে গোটা জীবন কাটানোর প্রস্তুতি নিতে? দিনের আলো ফুটতে শুরু করেছে। আবহাওয়া তুলনামূলক শীতল। চাঁদ ডুবে যাচ্ছে। ধরণীর বুকে নতুন দিনের আগমন। তালেব বলল, আমাকে নববীর রের কাছে নিয়ে যেতে পারবে? চৈতি মাথা নাড়াল। ফ্যাসফেসে গলায় বলল, পারবো। তার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা পাথর সরে গেছে।
সত্য বলার প্রশান্তি অদ্ভুত সুন্দর। সবার অনুভব করার ক্ষমতা থাকে না। 7 দিন পরের কথা। তুলি ব্যস্ত ভঙ্গিতে কাপড়চোপড় গোছাচ্ছে। আশিকের চাকরির বদলি হয়েছে। আজ থেকে তারা জনে আলাদা বাসায় থাকবে। হুট করেই যেন আশিক তাকে বুঝতে শুরু করেছে। তুলি মন বেশ ভালো। সে গুনগুন করে গান করছে। রজনী এসে তার পাশে বসল। সহজ গলায় বলল, আশা করি এরপর থেকে ভালো থাকবে। মনোযোগ দিয়ে সংসার করবে। তুলি চমকে উঠল, নিজেকে সামলাতে সামলাতে বলল, এমন কথা বললে যে? শোনো তুলি, আমিও একজন মেয়ে। স্বামী সংসার আছে। এতদিন তোমার মনের অবস্থা আমি বেশ বুঝতে পেরেছি। আশিকের সাথে আমার অন্য ধরনের সম্পর্ক নেই। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। সেই থেকে আমায় বোনের মতো জানে। আমিও ওকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি। না জেনে যদি কখনো তোমায় কষ্ট দিয়ে থাকি, তবে আমায় মাফ করে দিও। কথাগুলো বলে রজনী ঘর থেকে বেরিয়ে গেল। নিজের প্রতি তার প্রচণ্ড বিরক্ত লাগছে। মেয়ে হয়ে অন্য মেয়ের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তা সে ভাবতে পারছে না। তার আগেই বোঝা উচিত ছিল সবার মন মানসিকতা একরকম হয় না। সবাই সব বিষয়কে সহজভাবে নিতে পারে না। এতে সেই মানুষটার কোন দোষ নেই। প্রাকৃতিকভাবেই আমরা ভিন্ন, আমাদের মতামত আলাদা। এবং এটাই স্বাভাবিক। সূর্য ডোবার সময় হয়ে এসেছে। সোনালি আলো লালচে বর্ণ ধারণ করেছে। আশিক নববীর ব র দিকে থেকে চোখ সরিয়ে চৈতির দিকে তাকালো। বরফ শীতল গলায় বলল, ঠিক কি জন্য নববীর তত্ত্ব হয়েছে? চৈতি রা গলায় বলল, জানি না। ভেবেছিলাম আপনি খুব করেছেন। এছাড়া আলাদাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। কিছু জানতে পারিনি। তোমার বাবা, সে কিছু করেনি? নেতা হওয়ার পর অনেক খোঁজ খবর করেছে। কিছু মেলাতে পারেনি, এসব অবশ্য লোকমুখে শুনেছি। বাবার সাথে আমার কথা হয় না। তুমি কি কেন ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় আছো? না, তেমন কিছু নেই। তুমি কি জানতে তোমার ব্যাপারে আমি আগে থেকেই সবকিছু জানি? না, আমি জানতাম না। আচ্ছা, আপনি কি সত্যি জানতেন? তুমি যে নববী নও তা বুঝতে বেশি দিন সময় লাগেনি। তারপর নিজের মতো করে খোঁজ নেওয়া শুরু করেছিলাম। মাসখানেক হলো সবকিছু জেনেছি। শুধু নববীর ব রোটা খুঁজে পাচ্ছিলাম না। চৈতি ভাবলেশহীন গলায় বলল। তার কিছু ভালো লাগছে না। হঠাৎ শরীর অবশ হয়ে আসছে। তালেব স্বাভাবিক চোখে চৈতির দিকে তাকালো। চৈতি, বলেন, যদি আমি তোমাকে তোমার নামে বিয়ে করতে চাই, তুমি কি রাজি হবে? চৈতি শান্ত চোখে তালেবের দিকে তাকালো। তার চোখের তারা জ্বলজ্বল করছে। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সূর্য একদম ডুবে গেছে। চারদিকে অন্ধকার। এই আঁধারের মাঝেও জনকে বেশ সুন্দর লাগছে। ভবিষ্যৎ যে অনিশ্চিত। যেখানে কোন সমাপ্তি মানানসই নয়।